মশারি দেন। তোমাদেরকে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক্যালি অ্যাকাউন্টিংটা হচ্ছে তোমাদের জন্য নতুন কোর্স, এবং তোমরা কেউ সাধারণত এটার সাথে ইউজ টু না, এবং ফুললি ডিফারেন্ট একটা কোর্স। অ্যাজ ইউজুয়ালি তোমরা এগুলোর সাথে এটার সাথে যেহেতু ইউজ টু না, সেজন্য করা হচ্ছে কি, এখানে যে সিলেবাসটা মেনটেন করা হয়েছে সেটা হচ্ছে সবকিছু থেকে অল্প অল্প করে এটা ফর্ম করা হয়েছে আর কি। তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে এটা আমরা কেন পড়বো, তাই না? তাই কিছু কোর কোর্স থাকে প্রত্যেকটা, যে যে সাবজেক্টেই পড়ো না কেন, বেসিক কিছু কোর্স থাকে যেগুলো সম্বন্ধে, অর্থাৎ ওখানে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য। ইটস লাইক দ্যাট। তো বেসিক্যালি আর একটা যেটা মেইন কজ যেটা পড়ার, সেটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন করার জন্য অ্যাকাউন্টিংটা মেইনলি পড়ানো হয়। আমাদের বিভিন্ন যে প্রজেক্টে কাজ করবা বা যে যে প্রজেক্টে করো না কেন, ওখানে কস্টটা মিনিমাইজ কিভাবে করা হবে, কিভাবে অ্যাকাউন্টিং বা হিসাবগুলো কিভাবে করা হবে, এই জিনিসগুলো সম্বন্ধে একটু আইডিয়া থাকলে তোমাদের জন্য বেটার, ডিসিশন মেকিং এর জন্য বেসিক্যালি বেটার। তো ফর দিস রিজন এই অ্যাকাউন্টিং কোর্সটা তোমাদেরকে পড়ানো হয়। মেনলি হচ্ছে কস্ট মিনিমাইজেশন, এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে ডিসিশন মেকিং। যদিও ফাইনাল ডিসিশন তোমরা মেক করতে পারবে না, অতটুকু ডিপে যাওয়ার মতো পড়ানো হয় না এখানে, কিন্তু একটা আইডিয়া দেওয়া হয়। তো সে কারণে দেখা যাচ্ছে যে মানে এটার একটা ভ্যালু আছে, যেটা পড়ানোর জন্য মানে আইডিয়াটা দরকার। তো এটা তাহলে আমাদের মিডে যেটা পড়ানো হবে, অ্যাকাউন্টিং প্রিন্সিপলস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা বেসিক্যালি পুরোটা একটা সিস্টেম। তো এই অ্যাকাউন্টিং এর মিডে এবং ফাইনালে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা তোমাদেরকে মিডে আইডিয়া দেওয়া হবে, আর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংটা আমরা ফাইনালের জন্য পড়বো। তো মিডে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা পড়ানো হবে, এখানে যে টপিকস গুলো আসবে সেগুলো হচ্ছে ফার্স্টলি যে ফার্স্ট ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে বুককিপিং সম্বন্ধে। বুককিপিংটা হচ্ছে একদম ফার্স্ট পার্ট অফ অ্যাকাউন্টিং, এটা হচ্ছে বেসিস, একেবারে মূল ভিত্তি যেটা বলা হয়, দ্যাটস ওয়ান ইজ দ্য বেসিস পয়েন্ট। ওকে, এটা সম্বন্ধে আইডিয়া দেওয়া হবে, এবং জার্নাল এন্ট্রি অর্থাৎ রেকর্ডিং সিস্টেমটা কি সেটা সম্বন্ধে আইডিয়া দেওয়া হবে, এবং ডেপ্রিসিয়েশন এন্ড দ্য চেক। এই চারটে জিনিস সম্বন্ধে তোমাদেরকে মিডে ডিসকাস করানো হবে। আমার কথাগুলো কি ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? হ্যালো এভরিবডি। জি ম্যাম। আচ্ছা, ক্লিয়ার সব? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো সেটাই, এখন এই চারটা জিনিস সম্বন্ধে, বুককিপিং সম্বন্ধে, এবং এই বুককিপিং হচ্ছে বেসিক্যালি রেকর্ডিং, এটা রেকর্ডিং সিস্টেমটা জার্নাল এন্ট্রি বলা হয়। এই জার্নাল গুলো আমরা কিভাবে করব এটা সম্বন্ধে, এবং ডেপ্রিসিয়েশন যেটা অবশ্যই বলা হয় বাংলায় ওটা, এবং চেক যেটা ব্যাংকিং ট্রানজেকশন সিস্টেম, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ডিসকাস করবো ইনশাল্লাহ মিডে।
আর ফাইনালের জন্য ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, সেটা পরবর্তী ব্যাপার। তাহলে আজকে যে প্রথমে যেটা শুরু করা হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বুক কিপিং। ফার্স্ট অফ অল, বুক কিপিং বলতে কি বোঝানো হয়? তাহলে বুক কিপিং হচ্ছে মেইনলি হচ্ছে একটা রেকর্ডিং সিস্টেম, যেটা বলা হচ্ছে প্রসেস অফ রেকর্ডিং অফ দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অফ অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস। আচ্ছা, অ্যাকাউন্টিং সম্বন্ধে আরেকটু কিছু বলি, যেটা বলা হচ্ছে কি অ্যাকাউন্টিং এর জনকটা কে, হ্যাঁ মানে কে এটা করেছে। এটা হচ্ছে লুকা প্যাসিউলি। উনি হচ্ছেন অ্যাকচুয়ালি ম্যাথমেটিশিয়ান। তো উনি দ্য সুমা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন ডেটা, এই বইটাতে ডাবল এন্ট্রি সিস্টেমের উপরে একটা টপিকস দিয়েছিলেন, এবং ওইটাই হচ্ছে এটার মূল ভিত্তি, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং এ ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতি বেঙ্গলিতে যেটা বলা হয়। এই ডাবল এন্ট্রি সিস্টেমের উপর বেস করে রেকর্ডিং সিস্টেমটা তোমার ইনভেন্ট করা হয়েছে, অর্থাৎ রেকর্ডিং সিস্টেমটা প্রসেসটা এখানে চালু করা হয়, যেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ গিভার এবং রিসিভার থাকবে এই প্রত্যেকটা ট্রানজেকশনের। তো এখন কথা হচ্ছে আমরা যে হিসাব রক্ষণ বাংলায় যেটা বলা হয়, এই হিসাব রক্ষণের প্রথম যেটা বলা হচ্ছে রেকর্ডিং সিস্টেম। এখন ফার্স্ট কোয়েশ্চেন, আমরা কি রেকর্ড করব? একটা বিজনেসে অনেক ধরনের ট্রানজেকশন হয়ে থাকে। হ্যাঁ, একটা বিজনেসে অনেক ধরনের ট্রানজেকশন হয়ে থাকে। ট্রানজেকশনকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান ইজ দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, অ্যানাদার ওয়ান ইজ দ্য নন ফাইন্যান্সিয়াল আর মনিটারি আর নন মনিটারি বলতে পারি আমরা। তো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলাকে শুধুমাত্র রেকর্ডিং সিস্টেমের আওতায় আসবে। আমি আবার বলছি, রেকর্ডিং সিস্টেমের মধ্যে বলা হচ্ছে কি আমরা কি রেকর্ড করব। রেকর্ড হচ্ছে দুই রকমের ট্রানজেকশন আছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এন্ড দ্য ওয়ান ইজ দ্য নন ফাইন্যান্সিয়াল। So only the financial transactions included in the recording system, only the financial transactions. So যেখানে তোমার মানি লেনদেন হবে, যেখানে মানির লেনদেন হবে অর্থাৎ টাকার যে লেনদেনটা হবে, ওই ধরনের ট্রানজেকশন গুলা তোমার কি হবে, তোমার এখানে রেকর্ডিং এর আওতায় আসবে। তাহলে এটা হচ্ছে প্রথমে বলা হচ্ছে কি এটা একটা বেসিস, অর্থাৎ অ্যাকাউন্টিং এর মূল ভিত্তি শুরুটাই হচ্ছে রেকর্ডিং সিস্টেম দিয়ে, বুক কিপিং দিয়ে। এবং আমরা রেকর্ড করব হচ্ছে কোন ধরনের ট্রানজেকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন আর মনিটারি ট্রানজেকশন। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে তাহলে বুককিপিং বলতে কি বোঝানো হয়? সিম্পলি এটা হচ্ছে একটা প্রসেস অফ রেকর্ডিং ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এন্ড অ্যাক্টিভিটিস অফ এ বিজনেস। ওকে, দ্যাট মিনস the process of recording the business transaction in systematic and in a chronological order. Systematic and chronological order বলতে বোঝানো হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা ধরা হয়? ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয় 1 ইয়ার, এবং সেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে শুরু করে 31 ডিসেম্বর, ইজ ইট? এবং কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তোমার 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত ইউজ করে থাকে, কিন্তু নর্মালি বেশিরভাগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস তোমার 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারের ফর এক্সাম্পল তোমার যে জানুয়ারি ফার্স্ট ডেটে কোন ধরনের ট্রানজেকশন গুলো হয়েছে, কি কি ট্রানজেকশন গুলো হয়েছে, এগুলা ডে টু ডে ওয়াইজ রেকর্ড করতে হবে। এই জন্য বলা হচ্ছে ইটস দ্য সিস্টেমেটিক এন্ড দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার। ওকে, সো অর্থাৎ সিস্টেমেটিক্যালি এটা রেকর্ড হবে এবং তার ধারাবাহিকতা এটা কি করতে হবে, মেনটেন করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইন দিস ওয়েতে সব ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলোকে রেকর্ড করতে হবে ইন দ্য বুককিপিং বা রেকর্ডিং সিস্টেমে। এখন আরেকটা কথা বলি, যেটা রেকর্ডিং সিস্টেমটা কি রকমের হতে পারে। রেকর্ডিং সিস্টেমটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে ম্যানুয়ালি এন্ড দ্য ওয়ান ইজ দ্য সফটওয়্যার বেসিস, অর্থাৎ বর্তমানে যেটা ইউজ হয়েছে। অর্থাৎ এখন সবগুলো তোমার ব্যাংক বলো বা আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো বলো, সবগুলো তোমার কি এখন সফটওয়্যার বেসিস হয়ে গেছে। তো টাইম টু টাইম আমরা যখনই ইনপুট দিয়ে দিচ্ছি তখন সবগুলো কি হচ্ছে, তোমার সফটওয়্যার ইনপুট হয়ে যাচ্ছে এবং ওটা থাকছে। আবার সাইড বাই সাইড এখন কিন্তু বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলা, ফর এক্সাম্পল এবিএল, তোমার
সফটওয়্যার মেনটেন করছে এবং ম্যানুয়ালি মেনটেন করে থাকে, কারণ সফটওয়্যার যদি কোনো কারণে হ্যাক হয়, সমস্যা হয়, তাহলে তখন ম্যানুয়ালটা সাপোর্ট দিয়ে থাকে। তাহলে বুককিপিং সম্বন্ধে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে ইজ দ্য বেসিস পয়েন্ট অফ দ্য বিজনেস রেকর্ডিং সিস্টেম, এন্ড রেকর্ড করতে হবে হচ্ছে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলোকে। এবং এটা হচ্ছে একটা এসেনশিয়াল প্রসিডিউর। বুককিপিং হচ্ছে একটা এসেনশিয়াল প্রসিডিউর, বিকজ এখানে যে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে সামারাইজিং, রিপোর্টিং এন্ড ইন্টারপ্রেটিং, অর্থাৎ এইটার উপর বেস করে আমাদেরকে এই কাজগুলো করতে হয়। আমি আবার বলছি, বুককিপিং ইজ এন এসেনশিয়াল প্রসিডিউর বিকজ ইট ইজ দ্য বেসিস অফ অল আদার অ্যাকাউন্টিং প্রসিডিউর। আদার অ্যাকাউন্টিং প্রসিডিউর বলতে এখানে কি কি বোঝানো হচ্ছে? সামারাইজিং, রিপোর্টিং এন্ড ইন্টারপ্রেটিং। ওকে, so without proper recording keeping process, there will be no reliable financial information to be reported. অর্থাৎ এটা ছাড়া আমার অন্য যে প্রসেস গুলো আছে সেগুলো কি করা যাবে না, শুরু করা যাবে না। তাহলে আমরা একদম সিম্পলি বুককিপিং সম্বন্ধে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। সবার হয়েছে? কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে কোন ধরনের ট্রানজাকশন এখানে ইনক্লুড হবে? ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, অর্থাৎ এখানে যেখানে টাকার লেনদেন যেখানে থাকবে ওই টাকা ওই ধরনের ট্রানজাকশন গুলো এখানে ইনক্লুড হবে, অন্যগুলো ইনক্লুড হবে না। অন্য কোনো রকমের অর্থাৎ নন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখানে ইনক্লুড হবে না। আচ্ছা, আর এটা হচ্ছে বেসিস পয়েন্ট। এটা ছাড়া এটা না করলে, রেকর্ডিং না করলে, অর্থাৎ হিসাবটা না করলে আমরা কি করতে পারবো না, বাকি প্রসিডিউর গুলাতে যাওয়া যাবে না। অ্যাকাউন্টিং সিস্টেমের যে বাকি যে প্রসিডিউর গুলো আছে ওগুলাতে যাওয়া যাবে না। ওকে, তাহলে অবজেক্টিভস অফ দ্য বুককিপিংটা একটু দেখো। The objects of a bookkeeping is stated as follows: to have a permanent record of each transactions of the business. তাহলে এটা যেহেতু ম্যানুয়ালি বলো বা সফটওয়্যার বেসিস বলো, এটা হচ্ছে একটা ডে টু ডে ওয়াইজ প্রত্যেকটা ট্রানজাকশন এখানে রেকর্ড হচ্ছে। সো ইটস দ্য পার্মানেন্ট রেকর্ড অফ ইচ ট্রানজাকশন অফ দ্য বিজনেস। অর্থাৎ বিজনেসে কোনো ক্লুয়ের যদি দরকার হয়, কোনো কারণে যদি কোনো কিছু প্রয়োজন হয়, দেন অ্যাজ এ পার্মানেন্ট রেকর্ড থেকে এখানে কি করা হবে, তোমার ইনফরমেশন গুলো নেওয়া হয়। সো বুককিপিং ইজ দ্য পার্মানেন্ট রেকর্ড অফ ইচ ট্রানজাকশন, অর্থাৎ প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের একটা পার্মানেন্ট রেকর্ড হিসেবে কাজ করে থাকে। Second one is that to show the financial effect on the entity of each transaction recorded. একটু দেখো, to show the financial effect অর্থাৎ মনিটারি যে ইফেক্টটা, প্রভাবটা on the entity, entity বলতে কি বোঝানো হয়? entity হচ্ছে সত্তা, entity হচ্ছে সত্তা, on the entity of each transaction recorded. এখন আমি এন্টিটি সম্বন্ধে আর কিছু কথা বলি। এখানে এন্টিটি সত্তা বলতে বিজনেস কিন্তু একটা সত্তা, বিজনেস কিন্তু একটা সত্তা। বিজনেস ইজ দ্য, তোমরা বলতে পারো ইজ দ্য অর্গানাইজেশন। ওকে, ইয়া ইজ দ্য অর্গানাইজেশন, এনি কাইন্ড অফ বিজনেস অথবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলা যে যার মতো প্রত্যেকটার একটা হিসাব আছে, এবং প্রত্যেকটা বিজনেস নিজে এক একটা এন্টিটি হিসেবে, সত্তা হিসেবে কাজ করে থাকবে। নর্মালি আমরা বলে থাকি অ্যাজ এ ম্যান, আমরা কি করি, আমরা নিজেদেরকে, আমরা নিজেরা, তুমি আমি, আমরা সবাই এক একটা এন্টিটি, সত্তা, অর্থাৎ আমরা এক একজন এক একভাবে ডিফারেন্ট, প্রত্যেকজনের আলাদা একটা ক্যাটাগরি আছে। সো নাও হিয়ার এই অ্যাজ এ পার্সন হিসেবে একটা এন্টিটি, আবার অর্গানাইজেশন আলাদা একটা এন্টিটি। এখানে কখনো ওনার, দ্যাট মিনস যে ক্যাপিটাল প্রোভাইড করেছে, ওনার, মালিক, এই ওনার এবং বিজনেস কখনো এক করে ফেলা যাবে না। যে বিজনেসে ওনার যে পরিমাণ ক্যাপিটাল প্রোভাইড করেছে, তাহলে বলতে পারে আমার বিজনেস আমি যেমন ইচ্ছা তেমন করতে পারবো, ইম্পসিবল। বলা হচ্ছে যে মালিক এবং বিজনেস হচ্ছে এখানে ডিফারেন্ট এন্টিটি। ওকে,
তাহলে এই অন দ্য এন্টিটি বলতে বোঝানো হচ্ছে বিজনেসের উপরে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইফেক্ট অন দ্য এন্টিটি। এখানে এন্টিটিটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন, যেটার উপরে নিয়ে কাজ করা হচ্ছে, অফ ইচ ট্রানজাকশন রেকর্ডেড, অর্থাৎ বিজনেসের তোমার যে ট্রানজাকশন গুলা রেকর্ড করা হয়েছে এগুলার ফাইন্যান্সিয়াল ইফেক্টটা শো করবে। থার্ড ওয়ান, টু অ্যাসার্টেন দ্য কম্বাইন্ড ইফেক্ট। এর আগে ছিল ফাইন্যান্সিয়াল ইফেক্ট, দেখো কতটা বুঝে না, ফাইন্যান্সিয়াল ইফেক্ট। পরে বলা হচ্ছে কম্বাইন্ড ইফেক্ট অফ অল দ্য ট্রানজাকশনস ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড অন দ্য ফাইন্যান্সিয়াল পজিশনস অন এ পার্টিকুলার ডেট। এখানে প্রত্যেকটা পয়েন্ট তোমার বোঝার দরকার। তো অ্যাসার্টেন নির্দিষ্ট করবে দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ অল দ্য ট্রানজাকশনস। এর আগে ছিল শুধুমাত্র মনিটারি ইফেক্ট, এখন মনিটারি ইফেক্টের মধ্যে বিভিন্ন ভাগ আছে। কম্বাইন্ড ইফেক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যাসেটস এর পজিশনস, লায়াবিলিটিস এর পজিশনস এবং তোমার ওনার সিকিউরিটি অর ক্যাপিটালের যে পজিশন, যেটা শো করা হয় তোমার at the end of the financial year, on a particular date of the financial position, অর্থাৎ of all the transactions during the accounting period হচ্ছে 1 year on the financial position। এই financial position এর মধ্যে তোমার কি কি ইনক্লুড হবে, এখানে হবে assets, liabilities and owner security on a particular date হচ্ছে 31st December, particular date হচ্ছে 31st December। তাহলে টু অ্যাসার্টেন দ্য কম্বাইন্ড ইফেক্ট, অর্থাৎ 31st ডিসেম্বরে প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব অবস্থান, ফাইন্যান্সিয়াল অবস্থানটা কি করে থাকে, রিপ্রেজেন্ট করে থাকে কিসের, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে 31st ডিসেম্বরে প্রত্যেকটা কোম্পানি তাদের কি করে থাকে, তাদের ফাইন্যান্সিয়াল পজিশনটা শো করে, রিফ্লেক্ট করে। তাহলে বুককিপিংটা এখানে কি, টু অ্যাসার্টেন, এই যে সব ধরনের অ্যাকাউন্টস যে রিপ্রেজেন্ট যে করবে, এটার মূল যেটা হবে সেটা হচ্ছে তোমার কি, রেকর্ডিং সিস্টেম। অর্থাৎ রেকর্ডিংটা যদি প্রপারলি হয়ে থাকে তাহলে বাকি সব ধরনের ইফেক্ট গুলো তোমার কি হবে, প্রপারলি রিফ্লেক্ট হবে, আদারওয়াইজ নট। So now here, to ascertain the combined effect of all the transactions during the accounting period on the financial position on a particular date. The financial, yes. ম্যাম আমাদের ক্যাম্পাসের মানে ফাইনান্সিয়াল যে ডিপোজিটটা বা পজিশনটা হয় ওই এটার পার্টিকুলার ডেট কি 31 ডিসেম্বর? আমাদের এটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনস। ম্যাম এটাও তো এনটিআইটিতে ধরা হয় না? হ্যাঁ, এডুকেশনাল ইনস্টিটিউশনস অফ কোর্স ইজ দ্য 31st ডিসেম্বরে, কারণ তোমাদের এখানে আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে স্টেটমেন্ট শো করবে। কেন বলি, যেমন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হচ্ছে তোমাদের সেমিস্টার, তাই না? আর বিবিএ ফ্যাকাল্টি হচ্ছে ট্রাইমেস্টার। হ্যাঁ, বিবিএ ফ্যাকাল্টি হচ্ছে তোমার কি, ট্রাইমেস্টার, ওদের 3টা। তাহলে 31st ডিসেম্বরই হচ্ছে তোমার এখানে মানে ফাইন্যান্সিয়াল পজিশন শো করবে 31st ডিসেম্বরে। আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটা তোমার ফাইন্যান্সিয়াল পজিশনটাও শো করবে তোমার 31st ডিসেম্বরে। 1st জানুয়ারি থেকে শুরু করবে, 31st জানুয়ারিতে এটা ওদের ফাইন্যান্সিয়াল পজিশনটা শো করবে। এবং যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে হবে কি, 1st জুলাই থেকে 30 জুন পর্যন্ত, 1st জুলাই থেকে 30 জুন। ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখানে যেমন বলা হচ্ছে, তাহলে কি কম্বাইন্ড ইফেক্টটা শো করবে ফাইন্যান্সিয়াল পজিশনে অন এ পার্টিকুলার ডেট। Okay, now to disclose the factors responsible for earning profit and loss, suffering loss in a given period. To disclose the factors responsible, তাহলে প্রকাশ করতে হবে কি, প্রকাশ করার জন্য কি ফ্যাক্টর গুলা, মেন যে ফ্যাক্টর গুলা আছে কিসের জন্য, আর্নিং প্রফিট এবং লস সাফারিং, আর্নিং প্রফিট
এবং সাফারিং লস ইন এ গিভেন পিরিয়ড। ইন এ গিভেন পিরিয়ড হচ্ছে এই পার্টিকুলার পিরিয়ড, অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে তোমার কি পরিমাণ লস যদি হয়ে থাকে, এই লস যদি লসের পিছনের কারণ এবং প্রফিট হওয়ার পিছনে যে মেইন ফ্যাক্টর গুলো আছে সেগুলো ডিসক্লোজ করার জন্য। ওকে, the amount recoverable by the business from others, sundry debtors and payable to others, sundry creditors। এটা একটু বুঝো। এখানে বলা হচ্ছে the amount recoverable by the business, বিজনেস রিকভার করবে অ্যামাউন্ট, মানি বিজনেস অ্যামাউন্ট রিকভার করবে বাই দ্য বিজনেস ফ্রম আদার্স, ফ্রম আদার্স। তাহলে বলা হচ্ছে কি সানড্রি ডেটর্স, সানড্রি ডেটর্স এর বাংলা হচ্ছে বিবিধ দেনাদার। তোমরা পাশে যদি খাতা কলম থাকলে একটু লিখে নিতে পারো। সানড্রি ডেটর্স হচ্ছে তোমার কি বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার মানে হচ্ছে যাদের কাছে বিজনেস টাকা পাবে, যাদের কাছ থেকে বিজনেস অর্গানাইজেশন টাকা পাবে। Its another name is accounts receivable. Its another name is accounts receivable. একটু অবলিক দিয়ে accounts receivable লিখে রাখতে পারবো, আর notes receivable। accounts এবং notes এর মধ্যে পার্থক্য হচ্ছে it's on the basis of time, on the basis of time। ওকে, তাহলে বলা হচ্ছে কি the amount recoverable by the business from others, that means sundry debtors, অর্থাৎ বিবিধ দেনাদারের কাছ থেকে বিজনেস কি পরিমাণ টাকা রিকভার করবে। and payable to others, sundry creditors, and payable to others, sundry creditors। এবং আরেকটা হচ্ছে কি বিজনেস অন্যের কাছে কতটুকু দায়বদ্ধ, অর্থাৎ বিজনেসকে কি পে করতে হবে, পেয়েবল টু আদার্স। এটা হচ্ছে রিকভারেবল বাই দ্য বিজনেস ফ্রম আদার্স, বিজনেস রিকভার করবে, কালেক্ট করবে, এন্ড হিয়ার ইজ দ্যাট পেয়েবল টু আদার্স, দ্যাট মিনস অন্যকে কি পরিমাণ দিতে হবে, দ্যাট মিনস সানড্রি ক্রেডিটরস, অর্থাৎ বিবিধ পাওনাদার। ইটস অ্যানাদার নেম ইজ অ্যাকাউন্টস পেয়েবল, ইটস অ্যানাদার নেম ইজ অ্যাকাউন্টস payable. This one is the accounts receivable and this one is the accounts payable. Accounts receivable and sundry debtors, that are the assets for the company. These are the assets for the company, and sundry creditors and accounts payable or notes payable, these are the liability of the company or the business. Okay, so now here বলা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, মানে ডেটর্স এবং ক্রেডিটর্স। Yes, ma'am. আচ্ছা, ডেটরকে কি বলা হয়, অ্যানাদার নেম? বুঝি নাই ম্যাম। সানড্রি ডেটরস, ডেটরস এর আরেকটা নাম কি কি বলেছি আমি? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, একটু লিখে রাখো, অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল বা নোটস রিসিভেবল, অ্যাকাউন্টস এবং নোটস এর মধ্যে পার্থক্য করা হয় এটা টাইমের উপরে। যখন লং টার্ম হয়ে যায় তখন সেটা নোটস রিসিভেবল বলে, মানে টাইমটা, কালেকশনের টাইমটা যদি কোনো পার্টিকে তোমার লং টার্মের জন্য দেওয়া হয় বা 1 বছরের জন্য, তখন সেটা নোটস রিসিভেবল বলে। আর যদি 6 মাসের মধ্যে হয়ে থাকে তখন সেটাকে অ্যাকাউন্টস রিসিভেবল বলা হয়। এন্ড অন দ্য আদার হ্যান্ড সানড্রি ক্রেডিটরস এর ক্ষেত্রে তোমার অ্যাকাউন্টস পেয়েবল এন্ড দ্য নোটস পেয়েবল। নোটস পেয়েবল হচ্ছে যদি তোমার লং টার্মের জন্য হয়ে থাকে দেন এটা হয়ে যাবে নোটস পেয়েবল, আর যদি অল্প সময়ের জন্য হয় তখন সেটাকে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই সানড্রি ডেটর্স এবং সানড্রি ক্রেডিটর্স এগুলার ইফেক্ট হচ্ছে সানড্রি ডেটর্স থেকে যেহেতু বিজনেস টাকাটা কালেক্ট করবে সেজন্য ডেটর্সটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেটস ফর দ্য বিজনেস। ডেটর্সটা হচ্ছে কি, ডেটর্স বা অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে অ্যাসেটস ফর দ্য বিজনেস, অ্যাসেটস ফর দ্য কারেন্ট অ্যাসেটস ফর দ্য বিজনেস। আর ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে লায়াবিলিটি, liability for the business, liability for the business, and this one is the কি বলেছিলাম, হ্যাঁ, liability for the business and the current liability, this one is the current liability। প্রত্যেকটা অ্যাসেটস এবং লায়াবিলিটি তোমার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কারেন্ট এন্ড দ্য ওয়ান ইজ দ্য লং টার্ম, অর্থাৎ শর্ট টার্ম বেসিসে এবং লং টার্ম। এন্ড লায়াবিলিটি মানে হচ্ছে দায়, লায়াবিলিটিও তোমার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটি এন্ড দ্য ওয়ান ইজ দ্য লং টার্ম লায়াবিলিটি। তাহলে এই ডেটর্স এবং ক্রেডিটর্স সাধারণত আমাদের
কারেন্ট বা শর্ট টার্ম অ্যাসেটস এবং শর্ট টার্ম লায়াবিলিটির মধ্যেই পড়ে থাকে। বুঝতে পারছো? The amount recoverable by the business from other sundry debtors and payable to other sundry creditors. অর্থাৎ বিজনেস বা কোম্পানি অর্থাৎ যে এন্টিটি যেটা বিজনেস তুমি করছো ওটা বিভিন্ন মানুষ থেকে কি পরিমাণ টাকা কালেক্ট করবে এবং অন্য পার্টিকে বা অন্য মানুষকে কি পরিমাণ টাকা তার পে করতে হবে সেটার একটা নির্দিষ্ট হিসাব তোমার রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে কি করা যাবে, পাওয়া যাবে। তাহলে এই অবজেক্টিভটা ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. আচ্ছা। Then determination of tax liability of the business. Determination of tax liability of the business অর্থাৎ কতটুকু ট্যাক্স মানে ট্যাক্সের দায়বদ্ধতা বিজনেসকে নিতে হবে সেটা ডিটারমাইন করবে। এখানে কিছু কিছু বিজনেস যদি তোমার কিছু এনজিও আছে যারা তোমার রুরাল ইকোনমি ইমপ্রুভ করার জন্য, রুরাল ইকোনমিকে স্টেবল করার জন্য কাজ করে থাকে, ওদের ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু ট্যাক্স শিল্ড দিয়ে থাকে, অর্থাৎ ট্যাক্স রিবেট যেটা বলা হয়, দ্যাট মিনস ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স এক্সাম্পশন যেটা অন্য ভাষায় বলতে পারে, ট্যাক্স এক্সাম্পশন করে থাকে। অর্থাৎ ওদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা মেনটেন করার জন্য 7 থেকে 10 বছর এটা কি করে থাকে, ট্যাক্স এক্সাম করে দেয়। অর্থাৎ ওদের যদি প্রফিট করেও থাকে ওদেরকে ট্যাক্সটা দিতে হয় না। তাহলে ডিটারমিনেশন অফ দ্য ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য বিজনেস অর্থাৎ রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে বিজনেস কি পরিমাণ ট্যাক্স দিতে হবে সেটা ডিটারমাইন করবে। প্রিভেনশন অফ এরর্স এন্ড দ্য ফ্রডস। রেকর্ডিং যদি প্রপারলি হয় তাহলে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, এরর্স এন্ড ফ্রডস, ফ্রডস হচ্ছে যদি ইচ্ছাকৃত কেউ ভুল করে থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা আইডেন্টিফাই হবে এন্ড দ্য প্রিভেন্ট হবে। প্রোটেকশন অফ অ্যাসেটস, তাহলে রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের অ্যাসেটস গুলাকে প্রোটেক্ট করতে পারবো। এন্ড মেজার অফ এক্সারসাইজিং এ সিস্টেম অফ কন্ট্রোল, তাহলে এবং একটা সিস্টেম অফ কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোলিং সিস্টেমটা কিন্তু ওভারঅল শুরুটা হবে তোমার বুককিপিং এর মাধ্যমে, রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে, এবং বাকি যে প্রসেস গুলো আছে এই প্রসেস গুলোর উপরেই কিভাবে কন্ট্রোলিং সিস্টেমটা করা হবে সেটা এক্সারসাইজ করাটা মেজার হবে। তাহলে শুরু যদি আমার ঠিক থাকে তাহলে বাকি প্রসেস গুলো আমি কি করতে পারবো, অটোমেটিক্যালি আমার কন্ট্রোলের আন্ডারে চলে আসবে। এই অবজেক্টিভসে আমরা কি কি দেখতেছি, মেইন যেসব পয়েন্ট গুলা, দ্যাটস ওয়ান ইজ দ্য নাম্বার 1 is the permanent record. Number 1 is the permanent record of each transaction. Here is the financial transaction, permanent record of each transaction. একটু বুঝলেই কিন্তু তোমাদের অটোমেটিক্যালি এগুলা মনে থাকবে যদি একটু বুঝে পড়ো। তাহলে to show the financial effect on the entity, financial effect, monetary effect on the entity, business এর উপরে, okay. Ascertain the combined effect, কিরকম effect, combined effect of all the transactions, যেটা রিফ্লেক্ট হবে ফাইন্যান্সিয়াল পজিশনের মাধ্যমে on a particular date. পার্টিকুলার ডেট হচ্ছে 31st ডিসেম্বর, অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে 1st জানুয়ারি থেকে 31st ডিসেম্বর, দ্যাট মিনস 1 year। তাহলে টোটাল ফাইন্যান্সিয়াল পজিশনের কম্বাইন্ড ইফেক্টটা শো করবে। এন্ড হিয়ার আরেকটা হচ্ছে যেটা প্রফিট এবং লস হওয়ার যে মেইন ফ্যাক্টরগুলো ইফেক্ট করবে সেগুলো ডিটারমাইন হবে। তারপর হচ্ছে সানডি ডেটরের পরিমাণ কত এন্ড ক্রেডিটরের পরিমাণ কত সেটা ডিটারমাইন হবে। ডেটরের পরিমাণ কত, ক্রেডিটরের পরিমাণ কত সেটা ডিটারমাইন হবে। ট্যাক্স লায়াবিলিটি ডিটারমাইন হবে, এরর্স এন্ড ফ্রডস আইডেন্টিফাই হবে এন্ড প্রিভেন্ট হবে, অ্যাসেটস প্রিভেন্ট হবে, প্রোটেক্ট হবে, এবং একটা সিস্টেম অফ কন্ট্রোল আমরা কি করতে পারবো, মেজার করতে পারবো। তাহলে বুককিপিং কাকে বলে এবং অবজেক্টিভস অফ দা বুককিপিং আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। হ্যালো, কোনো রেসপন্স নাই কেন? Yes, ma'am. বাকিরা কই? ম্যাম আজকে তো তেমন আসে নাই ম্যাম। না, বাকি যারা আছে যারা ওদের কথা বলছি। জি ম্যাম।
আসি তো। কোনো সমস্যা আছে জাস্ট এটাতে অবজেক্টিভসে? ম্যাথটুকু বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এতটুকু বুঝতে পারলে না আল্লাহর রহমতে। কারণ আমি তোমাদেরকে আসলে চেষ্টা করি খুব সিম্পলি জিনিসগুলোকে ইজিলি যাতে তোমরা বুঝতে পারো সেটা। কারণ এখানে নেওয়া হয়েছে একদম ইজি জিনিসগুলা তোমাদের জন্য মেনটেন করা হচ্ছে, যে শীটটা তৈরি করা হয়েছে ওভাবে যাতে করে কোনো সমস্যা না হয়। তাহলে দেখো, অ্যাডভান্টেজেস অফ দ্য বুক কিপিং, সরি, কি কি সুবিধাগুলো আমরা এই বুক কিপিং থেকে পেয়ে থাকি। আমি এই জিনিসগুলো তোমরা পড়ে দেখবা, আমি তোমাদেরকে এখান থেকে জিসটা বলছি। মেইন জিনিসগুলা, তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে চারটা জিনিসে এখানে আমরা অ্যাডভান্টেজ অনেকগুলো আছে, এখানে মেইনলি যেগুলোর উপরে এমফাসাইজ করা হচ্ছে। নাম্বার ওয়ান ইজ দ্যাট ফাইন্যান্সিয়াল কম্পারিজন, সেকেন্ড ওয়ান বাজেট মনিটরিং, থার্ড ওয়ান ট্যাক্স ডিডাকশন, এন্ড ফোর্থ ওয়ান ইজ দ্য পেরোল। ফাইন্যান্সিয়াল কম্পারিজন, প্রথমে আমরা যেটা বলেছিলাম একটু আগে বলছি, সেটা কি, ফর এক্সাম্পল জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা কি করছি, আমরা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো রেকর্ড করছি। তাহলে এখানে দেখো, এই যে ফাইন্যান্সিয়াল কম্পারিজন অর্থাৎ তুলনা করা, মনিটরি তুলনা করা, তখন কিসের সাথে কি তুলনা করব আমরা? তাহলে একটা উইকের সাথে আরেকটা উইক, মান্থের সাথে মান্থ, জানুয়ারির সাথে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির সাথে মার্চ, এবং ইয়ার টু ইয়ার আমরা কি করতে পারি, ফাইন্যান্সিয়াল কম্পেয়ার করতে পারি উইথ দ্য রেকর্ডিং সিস্টেম। তাহলে প্রত্যেকটা সেক্টর বেসিসে, ফর এক্সাম্পল আমার ক্যাশে কি পরিমাণ ট্রানজেকশন হলো, তাহলে জানুয়ারি ক্যাশ পজিশনটা আমি দেখতে পাচ্ছি, আবার ফেব্রুয়ারি ক্যাশ পজিশনটা আমি শো করতে পারবো। দ্যাট মিনস জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আমার কি হবে, দুইটার মধ্যে আমি কম্পেয়ার করতে পারবো, বা উইক টু উইক আমার কি করা যাবে, কম্পেয়ার করা যাবে। প্রপারলি রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারছি, ফাইন্যান্সিয়াল কম্পারিজনটা, যেটা বেসিক্যালি তোমার করা হয়ে থাকে ইয়ার টু ইয়ার। নর্মালি কোম্পানিতে যেটা ফাইন্যান্সিয়াল কম্পারিজন করা হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ান ইয়ার টু ইয়ার। কারণ হচ্ছে তোমার এই বছর কি পরিমাণ তোমার লস বা লাভ হলো, সেটা অন্য ইয়ারের সাথে কি করা হয়, কম্পেয়ার করা হয়, সেটা অন্য ইয়ারের সাথে কম্পেয়ার করা হয়। তাহলে এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার গুলোতে কতটুকু তোমার প্রমোশন বা ডিমোশন, ইন দ্য কেস অফ প্রফিট এন্ড ইন দ্য কেস অফ লস, এই জিনিসগুলো মেজার করার জন্য গ্রাফিক্যাল বেসিসে এই জিনিসটা শো করা হয়ে থাকে ফাইন্যান্সিয়াল কম্পারিজনটা। সেকেন্ড ওয়ান ইজ দ্য বাজেট মনিটরিং। বাজেট মনিটরিং, আচ্ছা, বাজেট আশা করি সবাই এটার সাথে তোমার ইউজ টু, যেটা দেশের বাজেট সম্বন্ধে তোমরা কি করে থাকো, জেনে থাকো। তাহলে এই বাজেট যেমন দেশের আছে, ঠিক তেমনি প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের নিজস্ব একটা বাজেট করে থাকে। দ্যাট মিনস ওদের যে পরিমাণ ক্যাপিটাল আছে, ওদের যে পরিমাণ ক্যাপিটাল, দ্যাট মিনস মূলধনটা আছে, এই ক্যাপিটালটাকে ওরা কতটুকু রিজার্ভে রাখবে, কতটুকু ইনভেস্ট করবে, এবং ইনভেস্টমেন্টের পরিমাণটা কোন সেক্টরে কতটুকু হবে, সেটা একটা প্ল্যানিং করা হয়। এখন দেখো, এই প্ল্যানিংটাকে যখন ইমপ্লিমেন্ট করা হয়, প্ল্যানিংটা ফাইন্যান্সিয়াল যে প্ল্যানটা করা হয়, ফাইন্যান্সিয়াল প্ল্যানটাকে বলা হয় বাজেট। আমি আবার বলছি বাজেট। এমনি তোমরা দেখো ওখানে কি কি থাকে, সোর্স অফ ইনকাম, এবং কোথায় কোথায় কোন কোন খাতে কোন কোন সেক্টরে তোমার কতটুক পর্যন্ত ইনভেস্ট করা হবে, শিক্ষা খাতে কত, কৃষি খাতে কত, স্বাস্থ্য খাতে কত, এরকম একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। এবং এই টাকাগুলা কোত্থেকে আসবে? ম্যাডাম দুজন ওয়েটিং এ আছে। সরি, হ্যালো, আই থিঙ্ক দুই ওয়েটিং এ আছে, ওদেরকে অ্যাড দেন।
দুজন না একজন আসছে? আচ্ছা, তাহলে বাজেট মনিটরিং এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, আহ, তাহলে এই সোর্স অফ ইনকাম এবং ইনভেস্টিং যে সেক্টর গুলা, এই জিনিসগুলা আমাদের কি করা হয়, প্ল্যানিং এ, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আন্ডারে নিয়ে আসা হয়। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আন্ডারে একটা দেশের যেমন আনা হয়, ঠিক তেমনি বিজনেসের ক্ষেত্রে অর্গানাইজেশন বেসিসে কোন কোন খাতে কতটুকু পর্যন্ত ইনভেস্ট করা হবে, এটা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান করা হয় 1 বছরের জন্য, যেটাকে বলা হচ্ছে তোমার বাজেট। এবং এই বাজেট মনিটরিংটা করা হবে, ফাইন্যান্সিয়াল যে প্ল্যানটা হচ্ছে এই প্ল্যানটা যখন ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট মিনস যখন কাজে পরিণত করা হবে, তখন প্ল্যানের সাথে তোমার যে ইমপ্লিমেন্টেশন, এই জিনিসটা প্রপারলি হচ্ছে কিনা, যে পরিমাণ ইনভেস্টের কথা ছিল ওই পরিমাণ টাকার মধ্যে কাজটা বা প্রজেক্টটা ঠিক মতো অ্যাকমপ্লিশ হচ্ছে কিনা, সেটা মনিটরিং করা। তাহলে বাজেট মনিটরিং হচ্ছে তোমার যে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা হয়েছে ওই ফাইন্যান্সিয়াল প্ল্যানের মধ্যে যে প্রজেক্ট গুলা নেওয়া হয়েছে সেগুলা প্রপারলি কমপ্লিট করতে পারছে কিনা সেটা মনিটরিং করা, এবং এর বাইরে কোনো কিছু লাগছে কিনা, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড বা অ্যাকচুয়াল, যদি অ্যাকচুয়ালটা বেশি হয়ে থাকে দ্যাট মিনস এক্সট্রা কোনো খরচ হচ্ছে কিনা বা স্ট্যান্ডার্ডের মধ্যে আছে কিনা, এই জিনিসটা মেজারমেন্ট করা হচ্ছে তোমার বাজেট মনিটরিং এর মধ্যে পড়ে। দেন ট্যাক্স ডিডাকশন। ট্যাক্স ডিডাকশন হচ্ছে একটু আগেও বলেছিলাম, যেটা হচ্ছে প্রথম হচ্ছে ট্যাক্স আগে ডিটারমাইন করবে ট্যাক্স লায়াবিলিটি কত বিজনেসের, এবং এই বিজনেসের ট্যাক্স লায়াবিলিটি পরে তোমার আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে কোন কোন বিজনেস তোমার ট্যাক্স শিলটা পাচ্ছে, কোন কোন কোম্পানি তোমার ট্যাক্স শিলটা পাচ্ছে, অর্থাৎ এনি কাইন্ড অফ NGO that means which works for the rural economy, improving for the rural economy, they get the tax shield or tax exemption for 7 to 10 years or 5 to 7 years on the basis of their work, and also the financial position, then এই যে ফাইন্যান্সিয়াল পজিশনটা স্টেবল করার জন্য এবং রুরাল ইকোনমিকে মানে ইমপ্রুভ করার জন্য তখন গভর্নমেন্ট কি করে থাকে, কিছু ট্যাক্স ডিডাক্ট করে থাকে অন দ্য বেসিস অফ দ্য ওয়ার্ক। তাহলে এই ট্যাক্স ডিডাকশনটা হচ্ছে ওটা যেটা হচ্ছে তোমার কোম্পানি বেসিসে অর্থাৎ অর্গানাইজেশন বেসিসে তোমার কিছু ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয় এটা। এরপর আসছে প্যারোল। প্যারোলটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা এমপ্লয়ির একটা নির্দিষ্ট আইডেন্টিটি বা একটা আইডি থাকে বিজনেসে, ওই আইডির মধ্যে ওখানে কি কি জিনিস ইনক্লুড হয়ে থাকে, অর্থাৎ তার কি পরিমাণ স্যালারি সে পাবে, বোনাস কতটুকু পাবে, সেলস কমিশন কতটুকু পাবে, এন্ড সাপ্লিমেন্টাল পেমেন্ট বেসড অন দ্য পার্সেন্টেজ অফ রেভিনিউ। এই জিনিসগুলা একজন এমপ্লয়ি তার পারফরমেন্সের উপর বেস করে এবং তার পারফরমেন্সের উপর বেস করে সে কি করবে, সে এনজয় করবে। তাহলে প্যারোল সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা এমপ্লয়ির একটা আইডেন্টিটি বা একটা আইডি, একটা কোড, যে কোডের মাধ্যমে যাতে সে কোনো কিছু থেকে ডিপ্রাইভ না হয়, আবার যেন ওভার কোনো কিছু এনজয় না করে থাকে। এটা হচ্ছে শুধুমাত্র অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স দে এনজয় দ্য বোনাস, sales commission and supplemental payment based on the percentage of the revenue, তাহলে এই জিনিসটা হচ্ছে প্যারোল। কথাটা বুঝছো প্যারোলটা কি? প্যারোলটা কি বলতো? হ্যালো, প্যারোলটা আমি আবার বলছি, এটা হচ্ছে অর্গানাইজেশনের মধ্যে প্রত্যেকটা এমপ্লয়ির একটা আইডেন্টিটি, যেখানে তোমার এমপ্লয়ি কি পরিমাণ বোনাস, সেলস কমিশন এবং সাপ্লিমেন্টাল বিভিন্ন রকমের পেমেন্ট গুলো পাবে সেটা, এবং এটা কনফার্ম করবে এমপ্লয়ি স্যাটিসফাইড কিনা, এবং যদি কোনো রকমের ওভার অর আন্ডার পেমেন্ট কোনো এমপ্লয়ির সাথে যেন না হয়ে থাকে, এটা এনশিওর করাটা হচ্ছে তোমার প্যারোল সিস্টেম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। পেরোল সিস্টেমটা কি ম্যাম শুধু কন্ট্রাক্টের ক্ষেত্রে হবে নাকি কন্ট্রাক্টের বাইরে
যেসব জায়গায় অনেকে জব করে না, ওইসব ক্ষেত্রে কি ম্যাম পেরোলটা কাউন্ট হবে নাকি জাস্ট যারা কন্ট্রাক্টে থাকে এই সময় যারা কন্ট্রাক্টে থাকে, যারা কন্ট্রাক্টে আছে, একটা এমপ্লয়িতে, একটা অর্গানাইজেশনের যে এমপ্লয়িরা আছে, একটা এমপ্লয়ি পারফরমেন্সের উপর বেস করে তাকে বোনাসটা দেওয়া হয়, তাই না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে পারফরমেন্স মেজারের জন্য তো একটা নির্দিষ্ট টাইম লাগবে, লাগবে না? জি ম্যাম। তাহলে একটা এমপ্লয়ি যা তার পারফরমেন্সের উপর বেস করে সে কতটুকু বোনাস এনজয় করবে, এবং আবার বিভিন্ন, যেমন মার্কেটিং সেক্টরটাতে তোমার প্রত্যেকটা এমপ্লয়িকে, মার্কেটিং এ যারা কাজ করে ওদের এমপ্লয়িদেরকে তোমার টার্গেট দিয়ে দেয়, এতটুকু পর্যন্ত সেলস করতে পারলে এটার উপরে একটা কমিশন ওরা এনজয় করে থাকে, বুঝতে পারছো? যেটাকে বলা হয় সেলস কমিশন। এই সেলস কমিশন এবং বিভিন্ন রকমের পেমেন্ট, যেটা বেসড হবে তোমার অন দ্য বেস অফ দ্য পার্সেন্টেজ অফ রেভিনিউ, আয়ের একটা পার্সেন্টেজ ওদেরকে দেওয়া হবে। এক একজনের এডুকেশনাল মানে যেটা কোয়ালিফিকেশন এবং একজনের পারফরমেন্স কখনো একই হয় না। হ্যাঁ, ম্যান টু ম্যান এটা কি করে ভেরি করে। তাহলে এটার উপরে বেস করে, তাদের পারফরমেন্সের উপরে বেস করে যারা এমপ্লয়ি হিসেবে আছে অর্গানাইজেশনের মধ্যে, ওদেরকে পেমেন্টটা করা হয় এবং অ্যাকচুয়াল পেমেন্টটা করা হয়ে থাকে। এবং প্রত্যেকটা এমপ্লয়ির যে একটা একটা নির্দিষ্ট আইডি বা আইডেন্টিটি, এই জিনিসটাকে বলা হচ্ছে প্যারোল, এবং তার টোটালটা হচ্ছে একটা প্যারোল সিস্টেম। আর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম পেরোলটা কি সফটওয়্যারে ব্রিফ করবেন আবার, মানে মূল প্যারোলটা হচ্ছে মানে কর্মীদের একটা আইডেন্টিটি। কথাটা বুঝছো? না ম্যাম। বুঝো একটা নাই? এক্সাম্পল দিয়ে বুঝাই দেন পেরোলটা কি আসলে। মনে করো আমি একজন টিচার সাধারণ ইউনিভার্সিটির। হ্যাঁ, তাহলে আমি একজন এমপ্লয়ি না? আমি আমি এমপ্লয়ি, আমার যে পেমেন্ট, আমাকে যে পেমেন্টটা করবে, এই পেমেন্টটা বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করবে। কি কি উপরে? একটা আমার স্যালারি আছে, এবং পরবর্তীতে যে বোনাসটা আমাকে দেয়া হবে সেটা কি আদৌ দেয়া হবে কিনা, এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে আমার ক্লাস প্রেজেন্টেশন, ক্লাসগুলো ঠিক মতো নিচ্ছে কিনা, তারপরে তোমার এই যে বিভিন্ন যে ওয়ার্ক গুলো আছে, আদার অফিসিয়াল যে ওয়ার্ক গুলো আছে, এই মানে আমার যে ডিউটি গুলো আছে, এই ডিউটি গুলো আমি ঠিক মতো পারফর্ম করছি কিনা। আরেকটা হচ্ছে, যদি অর্গানাইজেশন বেসিস হয়ে থাকে, প্রত্যেকটা এমপ্লয়ীদেরকে কিছু টার্গেট দিয়ে দেওয়া হয়, এই টার্গেটটা ফুলফিল করা হলে ওদেরকে কিছু আলাদা কমিশন দেওয়া হয়। ওটা একটা। তারপরে হচ্ছে তোমার মনে করো মানে রেভিনিউর একটা, আয়ের একটা পার্সেন্টেজ এমপ্লয়ীদেরকে ভাগ করে দেওয়া হয়। এই আয়ের যে পার্সেন্টেজটা দেওয়া হবে সেটা হবে ওই এমপ্লয়ীদের কোয়ালিফিকেশন অনুযায়ী এবং পারফরমেন্স অনুযায়ী ওদের পার্সেন্টেজটা হবে। তাহলে প্রত্যেকটা এমপ্লয়ির কি হচ্ছে, একটা আলাদা আলাদা ক্যাটাগরিতে ওদের যে আইডেন্টিটির উপর ওয়াইজ বেস করে ওদেরকে পেমেন্টটা হচ্ছে। সবাইকে একই হারে পেমেন্টটা করা হয় না। প্রত্যেকটা এমপ্লয়ির আলাদা আলাদা আইডেন্টিটিতে ওদের পারফরমেন্সের উপরে কাউকে ওভার দেওয়া হয়, ওভার না, তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের ক্যাটাগরি অনুযায়ী ওদেরকে পেমেন্টটা করা হয়ে থাকে। এবং যেটা বেসিক্যালি করে থাকে তোমার এইচআর ডিপার্টমেন্ট। হ্যাঁ, হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্টটা থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনে, ওই প্রত্যেকটা এইচআর ডিপার্টমেন্ট তোমার এই কাজটা করে থাকে, এবং ওরা প্রত্যেকটা এমপ্লয়ির এই জিনিসগুলা ওরা যাচাই করে থাকে। তো এটার মাধ্যমে ওরা এমপ্লয়িকে যাতে কোনো রকমের তোমার ডিসস্যাটিসফাইড বা কোনো কিছু থেকে যেন বঞ্চিত না হয়, আবার কোনো এমপ্লয়িকে যেন ওভার পেমেন্ট করা না হয়, সেটার দিকে খেয়াল রাখা হয়। তাহলে প্যারোল সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি একটা প্রত্যেকটা এমপ্লয়ির যেটা কি বলবো আইডেন্টিটি, প্রত্যেকটা এমপ্লয়ির এক একজনের আইডেন্টিটি ওয়াইজ এটাকে কি করা, পেমেন্টটা করা, এমপ্লয়িদেরকে পেমেন্টটা করা। অর্থাৎ ওদের কোয়ালিফিকেশন এবং ওভারঅল সবকিছু বিবেচনা করে ওদেরকে পেমেন্টটা করা। এবার ক্লিয়ার? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। Okay, now here. জি ম্যাডাম। Thank you very much.
এখন দেখো বুককিপিং এবং অ্যাকাউন্টসের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা প্রথমে বলা হচ্ছিল যে বুককিপিং হচ্ছে বেসিক্যালি একটা অ্যাকাউন্টিং সিস্টেমের একটা পার্ট, ফার্স্ট পার্ট, একদম বেসিস পয়েন্ট, একদম প্রথম পার্টটা। এখানে আর কিছু বলার নাই, আমি জাস্ট ইয়ে করছি। বুককিপিং দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বেসিস পয়েন্ট, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন রেকর্ড করবে এবং শুরুর কাজটা হচ্ছে তোমার বুককিপিং। আর অ্যাকাউন্টিং এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, এটা একটা ইনফরমেশন সিস্টেম যেটা ইনক্লুড করছে কি কি দেখো, প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, রিপোর্টিং, অ্যানালাইজিং and interpreting the financial condition and performance of a business in order to communicate to its stakeholders for business decision making. দেখো তাহলে এটা হচ্ছে কি, তোমার বুককিপিংটা হচ্ছে একটা রেকর্ডিং সিস্টেম ক্রোনোলজিক্যাল ওয়েতে, যেটা ডেইলি ট্রানজাকশন গুলো রেকর্ড করা হয় প্রত্যেকটা বিজনেস এন্টিটিতে। আর বাকি যেগুলো আছে বুককিপিং শুদ্ধ, বাকি টোটাল সিস্টেমটা হচ্ছে তোমার কি অ্যাকাউন্টিং। তাহলে এখানে কি কি কাজ করা হয়? প্রথমে হচ্ছে রেকর্ডিং, যেটা হচ্ছে বুককিপিংটাই, যেটা প্রসেস অফ অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যেই পড়ে পুরোটা, যেটা পরবর্তীতে আবার আসবে এটা। এরপর আসছে ক্লাসিফাইং হচ্ছে রেকর্ডিং যেসব জিনিসগুলো আছে এগুলাকে ক্লাসিফাই করা, দেন ওগুলাকে সামারাইজ করতে হবে, রিপোর্ট করতে হবে, অ্যানালাইজ করতে হবে, এন্ড রিপোর্ট করবে হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টকে। টপ লেভেল ম্যানেজমেন্ট এটা কি করবে, অ্যানালাইজ করবে এন্ড ইন্টারপ্রেট করবে, দ্যাট মিনস ডিসিশন মেক করবে অফ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ফাইন্যান্সিয়াল অবস্থার উপরে, এন্ড পারফরমেন্স অফ এ বিজনেস, এবং বিজনেসের পারফরমেন্সের উপরে, in order to communicate to its stakeholder for business decision making. দেখো, it's the stakeholder, not the stockholder. Mind it here. It's the stakeholder, S-T-A-K-E, stakeholders for business decision making. Stakeholders এবং stockholder এর মধ্যে পার্থক্য আছে। Stakeholders হচ্ছে employees of the business, কথাটা বুঝে নাও। স্টেকহোল্ডার্স ফর বিজনেস হচ্ছে, স্টেকহোল্ডার্স হচ্ছে এখানে এমপ্লয়িজ অফ দ্য বিজনেস, ইনসাইডার অফ দ্য বিজনেস, ওকে। এন্ড স্টক হোল্ডার হচ্ছে যারা আউটসাইডার অফ দ্য বিজনেস, দ্যাট মিন যারা কোম্পানির কি কিনছে, শেয়ার কিনছে, ওরা হচ্ছে স্টক হোল্ডার। To communicate it to stakeholders for business decision making, অর্থাৎ বিজনেসের ডিসিশন মেক করার জন্য, বিজনেসের ডিসিশন মেক করার জন্য ওদের যে স্টেক হোল্ডার আছে ওদের সাথে কমিউনিকেট করবে। তাহলে কি কি কাজ করবে অ্যাকাউন্টিং প্রসেসে? তোমার যেটা প্রসেস অফ রেকর্ড, ক্লাসিফাইং, সামারাইজিং, রিপোর্টিং, অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রেটিং, এই 6টা কাজ। এগুলো, এই 6টার প্রসেসটাই হচ্ছে তোমার অ্যাকাউন্টিং সিস্টেম, ইনফরমেশন সিস্টেম। আর এটা ফার্স্ট পার্ট রেকর্ডিংটা হচ্ছে কি বুককিপিং। এটাই হচ্ছে একটা মেইন পার্থক্য। আর এখানে হচ্ছে একটা জাস্ট উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝানো দেওয়া হয়েছে, এটা একটু পড়লে দেখবে। এখানে দেখো অ্যাকাউন্টিং প্রসেসটা এক্সপ্লেন করা হচ্ছে। তাহলে অ্যাকাউন্টিং প্রসেসে দেখো, ফার্স্ট ওয়ান ইজ দ্য রেকর্ডিং, যেটাকে আমরা বলছি কি বুককিপিং। দেন ক্লাসিফাইং তোমরা পাশে কাতার থাকলে লিখে রাখতে পারো। ক্লাসিফাইং কে বলা হয় বেসিক্যালি, এটার ম্যাথমেটিক্যাল প্রসিডিউর হচ্ছে লেজার। আর বুককিপিং এর বা রেকর্ডিং সিস্টেমের ম্যাথমেটিক্যাল প্রসিডিউর হচ্ছে তোমার জার্নাল। রেকর্ডিং এর ম্যাথমেটিক্যাল প্রসিডিউর হচ্ছে তোমার জার্নাল, আর ক্লাসিফাইং এর ম্যাথমেটিক্যাল প্রসিডিউর হচ্ছে তোমার লেজার, যেটাকে বাংলায় বলা হয় খতিয়ান, আর জার্নাল হচ্ছে তোমার জাবেদা। সামারাইজিং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স, বাংলায় যেটা বলা হয় রেওয়ামিল। সামারাইজিং হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এন্ড রিপোর্টিং অর্থাৎ রিপোর্ট করা টপ লেভেল ম্যানেজমেন্টকে। টপ লেভেল ম্যানেজমেন্ট অ্যানালাইজ করবে, দ্যাট মিনস এখানে বিভিন্ন রকমের স্টেটমেন্ট রেডি করা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তোমার ক্যাশ ট্রানজাকশন বা বিভিন্ন রকমের স্টেটমেন্ট আছে, তোমার রিটেইনড আর্নিংস এর উপরে, এগুলো দরকার নাই তোমাদের। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রিটেইন আর্নিংস স্টেটমেন্ট, অনেকগুলো স্টেটমেন্ট এখানে রেডি করা হয়, এবং স্টেটমেন্ট রেডি করার পরে এখান থেকে যে ডিসিশনটা আসবে সেটা এখানে ইন্টারপ্রেট করা হচ্ছে। অর্থাৎ ইন্টারপ্রেটিং এর মেইনলি হচ্ছে লাস্ট কাজটা, যেটা হচ্ছে ডিসিশন মেকিং বাই দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট ফর দ্য বিজনেস। অর্থাৎ টপ লেভেল ম্যানেজমেন্ট এখানে কি করবে, বিজনেসের জন্য ডিসিশনটা মেক করবে। তাহলে এই অ্যাকাউন্টিং প্রসেসের এই 6টা কাজ। ফার্স্ট ওয়ান হচ্ছে তোমার রেকর্ড করা,
যেটা বুককিপিং এর মধ্যে আসতেছে জার্নাল হিসেবে। ক্লাসিফাইং হচ্ছে মানে প্রত্যেকটা রেকর্ডেড এন্ট্রিকে, রেকর্ডেড ট্রানজেকশন গুলাকে তোমার ভাগ করে ফেলা। ফর এক্সাম্পল ক্যাশের মধ্যে কতটুকু আসলো, তারপরে তোমার ব্যাংক খাতে কতটুকু গেল, স্যালারি বাবদ কতটুকু গেল, ওয়েজেস বাবদ কতটুকু গেল, ইলেকট্রিসিটি, তারপর তোমার এরকম যতগুলা সেক্টর তোমার ইনক্লুড হবে ট্রানজেকশনের মধ্যে। একটা অর্গানাইজেশন চালাতে গেলে সব রকমের কাজ এখানে করতে হয়, তাই না? তাহলে প্রত্যেকটা খাত বাবদ এখানে ক্লাসিফাই করে ফেলতে হবে, আলাদা আলাদা করে এখানে অ্যাকাউন্টস রেডি করতে হবে। ক্যাশের জন্য একটা অ্যাকাউন্টস, ব্যাংক খাতের জন্য একটা অ্যাকাউন্টস, স্যালারি, ওয়েজেস, তোমার রেন্ট, প্রত্যেকটা সেক্টর ওয়াইজ এখানে তোমার কি করতে হবে, আলাদা আলাদা করে অ্যাকাউন্টস রেডি করে প্রত্যেকটা অ্যাকাউন্টস এর কত সামারাইজেশন। এই যে সামারাইজ যেটা বলা হচ্ছে এখানে হচ্ছে অ্যাকাউন্ট যখন করা হবে, এই অ্যাকাউন্টস এর ফর এক্সাম্পল এক মাসের ডেইলি টু ডেইলি সামারাইজ করে ওটাকে মান্থলি আবার শো করা হয়, মান্থলি আবার শো করা হবে, এবং এই মান্থ আবার 12 মাসেরটা একসাথে করে তোমার এক বছরেরটা শো করা হয়। তাহলে ডে ওয়াইজ এবং উইক ওয়াইজ বলো, কোয়ার্টারলি বলো, হাফ ইয়ারলি বলো, ইয়ারলি বলো, ডেইলি বেসিসে এটা কি করা হচ্ছে, রেকর্ড হচ্ছে। বিদায় যখনকার প্রয়োজন, যখনকার অ্যামাউন্টের প্রয়োজন, তখনকার অ্যাকাউন্টটা তুমি কি করতে পারবে, জানতে পারবে। Then reporting, analyzing, and interpreting. Well, there's certain statement basis for the decision making, and that is done by the top level management for the business. এটা হচ্ছে মেইন অ্যাকাউন্টিং প্রসেসটা। এগুলা এখানে এক্সপ্লেন করা হয়েছে, আমি যা বলেছি সেগুলা, এখানে আর তেমন কিছু নাই। এগুলো তোমরা পড়ে নিবা, ওকে? আচ্ছা, এরপরে আসতেছে আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্টস এবং কনভেনশনস। অ্যাকাউন্টিং কনসেপ্টস এন্ড কনভেনশনস। ম্যাম ইয়েস ম্যাম আজকে যদি এতটুকু রাখতেন ভালো হতো ম্যাম, অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে উপরে গুলো ভুলে যাচ্ছে। না না, এগুলো না, এগুলো ইজি। উপর প্রথম তো একদম সেম জিনিসগুলা। ম্যাডাম আজকে তো ম্যাম অনেকে আসে নাই ম্যাম, তখন যদি এতগুলো করেন। আচ্ছা শোনো, তাহলে এই টপিকসটা পড়াই দিই, হ্যাঁ, কনসেপ্টস এবং কনভেনশনটি শেষ করে দিই, কেমন? এটা শেষ করে তারপর নেক্সট উইক পড়ি ম্যাম। আসলে আমি একটু দেরিতে শুরু করেছি তো সেজন্য একটু এমনিতে আজকে তো 7টায় করার কথা ছিল, আমার একটু সমস্যা হয়ে যায়, তো আমি শুরু করতে পারি নাই। এখন তো ম্যাম অনেকে আসে নাই ম্যাম, ওরাও তো মিস করে ফেলবে জিনিসটা। আজকে আপনারা এতটুকু রাখেন ম্যাম তাহলে ভালো হইতো। আমি রাখতে পারতেছি, কিন্তু তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে পারবে আর কি, আমার তো সমস্যা নাই। কারণ অনেকে তো আসে নাই ম্যাম। এখন আমাদের তো বেসিক্যালি 20 থেকে 25 জন থাকে, এখন তো 14 জন ম্যাম, বাকিগুলো কি করবে ম্যাম? না, রেকর্ডিং পাঠিয়ে দিব তো, অসুবিধা নাই তো। রেকর্ডিংটা আমি পাঠিয়ে দিব, ক্লাসরুমে রেকর্ডিংটা পাঠিয়ে দিব। হ্যাঁ, তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমার জন্য ভালো হয়, কারণ আমার এমনিতেও শুরু করতে দেরি হয়েছে। কতটা বুঝো নাই? হ্যাঁ, ওই জন্যই বলছিলাম আর কি। ম্যাম নেক্সট উইকে ম্যাম কভার আপ করতে পারলে বেশি ভালো হবে ম্যাম, কারণ এখন অনেকগুলো কিছু। আচ্ছা, এটা কনসেপ্টস এবং কনভেনশনটা পড়ে আমি শেষ করে দিচ্ছি, ওকে? আর ইয়ে করবো না। কনসেপ্টস হচ্ছে, দেখো, অ্যাকাউন্ট কনসেপ্টস বলতে আমরা সাধারণত নর্মালি বলে থাকি হোয়াটস দ্য বেসিক কনসেপ্টস, মানে ধারণাটা কি। তাহলে কনসেপ্টস এবং কনভেনশনের মধ্যে পার্থক্যটা হচ্ছে, কনসেপ্টস হচ্ছে একটা বেসিক আইডিয়া। কনসেপ্টস হচ্ছে কি, একটা কোনো কিছু সম্বন্ধে একটা বেসিক আইডিয়া, যেটা যে কোনো কিছু সম্বন্ধে কিভাবে এবং কেন, কোন ক্যাটাগরিতে আমরা করে থাকি। হ্যাঁ, ঠিক তেমনি অ্যাকাউন্টিংয়েও এটাকে বলা হচ্ছে কি, এটা একটা বেসিক আইডিয়া, কনসেপ্টস দ্যাট আর দ্য বেসিক আইডিয়াস, the theories on how and why certain categories of transactions should be treated in a particular manner. অর্থাৎ দেখো, certain categories of transactions, অর্থাৎ নির্দিষ্ট যে ট্রানজাকশন গুলো আছে, ফাইন্যান্সিয়াল যেসব ট্রানজাকশন গুলো আছে, ওই ট্রানজাকশন গুলো আমরা নির্দিষ্ট কোন ওয়েতে ট্রিট করব,
অর্থাৎ কোন ওয়েতে আমরা রেকর্ড করব, এখানে রেকর্ডিং সিস্টেমটাকে আইডেন্টিফাই করা হচ্ছে। অর্থাৎ কোনো একটা ট্রানজেকশন, নির্দিষ্ট ট্রানজেকশন গুলা আমরা পার্টিকুলার ম্যানারে কোন ওয়েতে আমরা কি করব, এটাকে ট্রিট করব। অর্থাৎ এটা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া, অর্থাৎ একটা ধারণা দেওয়াটা হচ্ছে তোমার কনসেপ্ট। আর কনভেনশনটা হচ্ছে এই যে বেসিক আইডিয়া যেটা দেওয়া হচ্ছে, এটা যখন মানে এস্টাবলিশড এবং অ্যাপ্রুভড হয়ে যাবে, টেস্টেড হয়ে যাবে, হ্যাঁ, established, tested and approved হবে to be acceptable, then এটাকে বলা হচ্ছে convention। অর্থাৎ once the theories have been established and tested and proved to be acceptable, অর্থাৎ যখন একটা থিওরি, বেসিক থিওরি যেটা কনসেপ্টস এর যে থিওরিটা তোমার established হবে, কিছুর জন্য tested and proved to be acceptable, অর্থাৎ acceptable হিসেবে এটা proved হবে, এটা মেনটেন করার জন্য, বা ওই থিওরিটা, ওই কনসেপ্টটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ট্রানজেকশনটা ইনপুট দেওয়ার সময় আমরা যখন এটা ইউজ করতে পারবো টাইম টু টাইম, দেন ইটস ওয়ান্স দ্য কনভেনশন। অর্থাৎ এই কনভেনশনের ক্ষেত্রে সাধারণত একটা নির্দিষ্ট টেস্টেড পার্টিকুলার ম্যানার বা থিওরি ইউজ করা হয়, যেটা বারবার চেঞ্জ করা হয় না, যেটা টাইম টু টাইম লং টার্মের জন্য তোমার কি করা হয়, ইউজ করা হয়ে থাকে। তাহলে যেটা বলা হচ্ছে once the theories have been established, tested and proved to be acceptable, the task of the conventions is to set out the limit of their applications। আচ্ছা, এরপর দেখো কিছু কনসেপ্টস হবে এবং কিছু কনভেনশন আছে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিছু বেসিক আইডিয়া আছে, এবং বেসিক আইডিয়া গুলা কি কি দেখো, এগুলো কিন্তু তোমাদেরকে আমি একসাথে ইয়েতে পড়ে ফেলছি, বুককিপিং এর আইডিয়া দেওয়ার সময় তোমাদেরকে জিনিসগুলো বলেছে, যার কারণে এগুলো ইজি কিছু ব্যাপার, জাস্ট একটু খেয়াল করলে হয়ে যাবে। বিজনেস এন্টিটি কনসেপ্ট, বিজনেস এন্টিটি কনসেপ্ট হচ্ছে বিজনেস ইজ এ সেপারেট এন্টিটি, অর্থাৎ আলাদা একটা এন্টিটি, যেটা আগেও বলেছি। হ্যাঁ, ওনার এবং বিজনেস হচ্ছে তোমার কি সেপারেট এন্টিটি, এখানে এক না। মানি মেজারমেন্ট কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট হচ্ছে, অর্থাৎ মানি ইজ দ্য কমন ডিনোমিনেটর অফ দ্য মেজারমেন্ট। আমরা যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বলছি, এখানে মানি হচ্ছে তোমার মেন, টাকাটাই হচ্ছে তোমার মেন ডিনোমিনেটর। গোয়িং কনসার্ন কনসেপ্ট, যেটা হচ্ছে পারপেচুয়াল সাকসেশন, অর্থাৎ লং টার্মের জন্য এটা কি হবে, তোমার প্রসিড হবে। Going concern concept is the perpetual succession, that means is the on the basis of long term। যেমন মনে করো তোমরা বলতে পারো ঈদ আসলে সবাই পাঞ্জাবি বিজনেস করে, আবার দেখা যায় শীতকালে গরম কাপড়ের বিজনেস করে থাকে, দ্যাটস নট দ্য শর্ট টার্ম বিজনেস। ওকে, মানে এটা কিন্তু তোমার এই অ্যাকাউন্টিং এর থিওরি অ্যাপ্লাই করার জন্য নট দ্যাট বিজনেস। ওকে, এটা হচ্ছে জাস্ট শর্ট টার্মে কিছু টাকা ইনকাম করার জন্য ওই বিজনেস গুলা, এগুলোকে তুমি কখনো মানে ইয়ের মাধ্যমে অ্যাকাউন্টিং এর মধ্যে ইনক্লুড করতে পারবে না। বিজনেস এর মধ্যে বিজনেস বলতে যেটা বোঝানো হয় ওটার মধ্যে ইনক্লুড করা যাবে না। তাহলে হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট, that means perpetual succession, or that means for the long term period the business is going on। That accounting period concept, অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে তোমার, দ্যাট মিনস অ্যাকাউন্টিং ইজ পিরিয়ড ইজ দ্য 1 year। অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট প্রিডিটারমাইন্ড পিরিয়ডিক্যালি জেনারেলি 1 year, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট থেকে ডিটারমাইন করা হয়ে থাকবে, এটা কি 1 বছরের জন্য। দেন কস্ট কনসেপ্ট, an asset's cost is the basis of all subsequent accounting। দেখো, an asset's cost is the basis of all subsequent accounting, বলা হচ্ছে কোন একটা অ্যাসেটস এর কস্ট হচ্ছে তোমার পরবর্তী সমস্ত কস্টের বেসিস পয়েন্ট, অর্থাৎ যেটা খরচ ভিত্তিতে আমরা যেটা বলে থাকি। এখানে হচ্ছে মনে করো আমরা যখন কোনো একটা বিজনেস বা যে কোনো কিছু একটা এস্টাবলিশ করতে যাব, প্রথমে আমাদের মেইন যে পয়েন্ট সেটা হচ্ছে আমার টাকা কত লাগবে, কি পরিমাণ খরচ হবে। যে কোনো কিছু আমরা করার সময় আমরা একটা জাস্ট তোমাদের কাজ হচ্ছে বিজনেসের বিল্ডিং এর যেসব প্রজেক্ট গুলো আছে এগুলা ইয়ে করা, তাহলে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু একই রকম না, তাই না? বিল্ডিং বানানোর সময়ও তোমার সেট আপের দিকে চেঞ্জ আছে, আবার কোন এলিমেন্ট আছে, কোন
কোন যে এলিমেন্ট ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে এই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে পার্থক্য আছে। তাহলে একটা ক্লায়েন্টের বাজেট কতটুকু, সে কত টাকা খরচ করতে পারবে, সে কত খরচ করতে পারবে, দেখো তার খরচের উপর ডিপেন্ড করবে কিন্তু পরবর্তী বিষয়গুলো। তাহলে খরচ যেতটুকু করতে পারবে এটার উপর বেসও করে কিন্তু কোয়ালিটিটা, কথা বুঝে নিও। তাহলে যে কোনো কিছু আমরা শুরু করার সময়, যে কোনো অর্গানাইজেশন সেট আপ দেওয়ার সময়, তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে আমার স্টকে বা আমার কতটুকু ক্যাপিটাল আছে এবং এটার মধ্যে আমি কতটুকু খরচ করতে পারবো, ওটার উপর বেস করে কিন্তু আমার পরবর্তী ধাপগুলো আগাবে। আচ্ছা, দ্যাটস ওয়ান ইজ দ্য কস্ট কনসেপ্ট, যেটা খরচ ভিত্তিতে বলা হয়ে থাকে। দেন রিয়েলাইজেশন কনসেপ্ট, অর্থাৎ রিয়েলাইজড করা। রেভিনিউ শুড বি রিকগনাইজড when it is earned, অর্থাৎ কোনো একটা অ্যামাউন্ট, যেমন ডেটরের ক্ষেত্রে বলেছিলাম আমরা যদি অন্য পার্টি থেকে যখন টাকাটা পাওয়া হয়, তাহলে এই টাকাটা যতক্ষণ না পর্যন্ত তোমার ক্যাশের ব্যালেন্স অথবা ব্যাংকের ব্যালেন্স না বাড়ছে ততক্ষণ পর্যন্ত তুমি বলতে পারবে না তোমার টাকাটা এসেছে। হ্যাঁ, তুমি পাবেই, বাট তুমি তখনও পাও নাই যতক্ষণ পর্যন্ত তোমার ব্যালেন্স না বাড়ে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না এটা পেয়েছো। দেন ম্যাচিং কনসেপ্ট হচ্ছে অর্থাৎ তোমার কজ এবং ইফেক্ট রিলেশনশিপ, দ্যাট মিনস রেভিনিউ এন্ড দ্য এক্সপেন্সেস, অর্থাৎ তোমার কতটুকু আয় আছে ওই আয়ের উপর বেস করে তোমার এক্সপেন্সটা করতে হবে। দ্যাটস আর দ্য অ্যাজ ইউজুয়াল। সো অ্যাক্রুয়াল কনসেপ্ট, যেটা হচ্ছে সিমিলার টু দ্য ম্যাচিং, যেটা সেম ম্যাচিং এর মতোই। এটা হচ্ছে পিরিয়ড শুড বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ অ্যাক্রুয়াল, অর্থাৎ টাইম টু টাইম আমাদের সবগুলো কি করতে হবে, অন দ্য বেস অফ দ্য উপস্থিতি ভিত্তিতে আমাদেরকে রেকর্ড করতে হবে। দেন ডুয়াল রেসপেক্ট কনসেপ্ট, যেটা হচ্ছে মেইন, অর্থাৎ টু রেসপেক্ট মাস্ট বি এক্সামাইন্ড, দ্য গিভিং এন্ড দ্য রিসিভিং, অর্থাৎ একজন গিভার থাকবে আর একজন কি থাকবে, রিসিভার থাকবে, যেটাকে বলা হচ্ছে ডুয়াল রেসপেক্ট কনসেপ্ট। দ্যাট মিনস ডাবল এন্ট্রি সিস্টেমের দুতরফা দাখিলা পদ্ধতির যেটা মূল ভিত্তি, অর্থাৎ যেখানে হচ্ছে তোমার একজন গিভার হবে এবং আরেকজন কি হচ্ছে, আরেকজন রিসিভ করবে, একজন দেবে আরেকজন নেবে। অ্যাকাউন্টিং কনভেনশন, দ্যাটস আর দ্য, এই নয়টা হচ্ছে তোমার কনসেপ্টস, অর্থাৎ বেসিক ধারণা, তোমার অ্যাকাউন্টিং এর যে বেসিক আইডিয়াটা তোমার এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। দেন কনভেনশন বলা হচ্ছে অর্থাৎ একটা, প্রথমটা হচ্ছে কনসিস্টেন্সি বলা যায় যে মেথডটা, অর্থাৎ একবার নেওয়া হয়েছে সেটা বারবার কি করতে হবে, ফলো করতে হবে। তুমি র্যাপিডলি কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, দেন ডিসক্লোজার, অর্থাৎ প্রকাশ করা। It means all relevant facts concerning financial position must be communicated to users, অর্থাৎ তোমার বিজনেসের কারা ইউজার আছে, ওদের সাথে সব রকমের ফাইন্যান্সিয়াল পজিশনের সব রকমের ব্যাপারে সময় কি করতে হবে, কনসাল্ট করতে হবে, সব রকমের ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে, দ্যাট মিনস প্রকাশ করতে হবে। ম্যাটেরিয়ালিটি, কনসার্ন উইথ সিগনিফিকেন্ট ইনফরমেশন। এখন কথা আছে all relevant facts এর মধ্যে আবার সিগনিফিকেন্ট ইনফরমেশন আছে, যেটা হচ্ছে বস্তুগত ব্যাপার। সিগনিফিকেন্ট ইনফরমেশন গুলোকে তোমার কনসার্ন করতে হবে, নট ইনসিগনিফিকেন্ট ইনফরমেশন। বাজারে অনেক ধরনের ইনফরমেশন থাকবে, ওখান থেকে কোন কোন ইনফরমেশন তুমি তোমার কাজে লাগবে সেটা তুমি অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ নট। Objectivity, unbiased and subject to the verification of by external expert. Okay, unbiased and subject to verification by external expert, যেটা হচ্ছে পক্ষপাতিত্ব করা যাবে না, and subject to verification by external expert, অর্থাৎ এক্সটার্নাল এক্সপার্টদেরকে দিয়ে তোমার কি করতে হবে, ভেরিফাই করতে হবে। যেমন বিজনেস গুলোকে প্রত্যেকটা কোম্পানিতে at the end of the year তোমার কি করে, সিএ এক্সপার্টদেরকে দ্বারা অডিট করায়। সিএ এক্সপার্টদেরকে দিয়ে কেন অডিট করায়, ইন্টারনাল যারা সিএ অ্যাকাউন্টস, অনেকগুলো অ্যাকাউন্টেন্ট আছে ওরা তো অডিট করে নিতে পারে, তাই না, কিন্তু ইন্টারনাল অর্গানাইজেশনাল এক্সপার্টকে দিয়ে অডিট করায় না, এই কারণে হচ্ছে ওখানকার মধ্যে বায়াসনেস থাকতে পারে। ওই বায়াসনেসটা অ্যাভয়েড করার জন্য তোমার কি করা হয়, বাইরের থেকে তোমার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অর্থাৎ সিএ এক্সপার্টদেরকে এনে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অডিট করানো হয়। Then stable monetary unit, that's one is the টাকা,
as usual. Then conservatism or prudence. Conservatism বলতে বোঝানো হয় রক্ষণশীলতা, অর্থাৎ when in doubt choose the solution that is least likely to overstate net assets and net income for the current period. আচ্ছা, এই জিনিসটাতে মেইন যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে কোন স্টকের দুইটা প্রাইস থাকে, একটা হচ্ছে বুক ভ্যালু এন্ড দ্য ওয়ান ইজ দ্য মার্কেট ভ্যালু। একটা হচ্ছে বুক ভ্যালু অর দ্য পারচেজিং ভ্যালু, অ্যানাদার ওয়ান ইজ দ্য মার্কেট ভ্যালু। এই বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালুর মধ্যে যেটা লোয়ার মার্কেট শেয়ার, বুক ভ্যালু এন্ড দ্য মার্কেট ভ্যালুর মধ্যে যেটা লোয়ার, দ্যাটস ওয়ান ইজ দ্য acceptable and that's one will be recorded. আবার বলছি আমি, কনজারভেটিজম প্রিন্সিপালের মধ্যে যেমন মনে করো তোমার ফিনিশড প্রোডাক্টের কিছু স্টক আছে, তারপরে তোমার র ম্যাটেরিয়ালস এর কিছু স্টক আছে। এই স্টকের মধ্যে যেগুলা দুইটা ভ্যালু, একটা হচ্ছে তোমার যেগুলা ক্রয় করেছিলা, ক্রয় একটা ভ্যালু থাকবে, তাহলে ক্রয় মূল্য বা পারচেজ ভ্যালু বা যেটাকে বলা হচ্ছে তোমার বুক ভ্যালু, হ্যাঁ বইতে যেটা লেখা আছে ওইটা, এটার সাথে তোমার যে মার্কেটে এটা কি প্রাইস, মার্কেটে এটার প্রাইসটা কত, এই দুইটার মধ্যে তোমার কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে মার্কেট ভ্যালু এবং বুক ভ্যালুর মধ্যে, মার্কেট ভ্যালু এবং বুক ভ্যালুর মধ্যে যেটা কম সেটা কি করতে হবে, সেটা তোমার রেকর্ড করতে হবে ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য অ্যাকাউন্টিং প্রসিডিউর, ফর দ্য অ্যাকাউন্টিং প্রসিডিউর। তাহলে কনভেনশনে মেনলি হচ্ছে 6টা, যেটা বলা হচ্ছে নাম্বার 1 ইজ দ্য কনসিস্টেন্সি, ডিসক্লোজার, ম্যাটেরিয়ালিটি, অবজেক্টিভিটি, স্টেবল মনিটারি ইউনিট, stable monetary unit, conservatism or prudence, conservatism or prudence। আর ইয়ে হচ্ছে তোমার এই 9টা হচ্ছে তোমার বেসিক আইডিয়া, দ্যাট মিন্স কনসেপ্টস, বেসিক আইডিয়া দ্যাট মিন্স হচ্ছে কনসেপ্ট, দ্যাটস আর দ্য কনসেপ্টস এন্ড দ্য কনভেনশনস। এগুলো হচ্ছে তোমার মেইন যে কনসেপ্টস এবং কনভেনশন। এখানে দেখো যে 3টা ডেফিনেশন আছে, 3টে ডেফিনেশনের মধ্যে নাম্বার 1 ইজ দ্য কস্টিং। কস্টিংটা হচ্ছে মানে আমরা বলে থাকি না কত কস্ট হয়েছে, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কস্টিং। এমনি মনে হবে যেন কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টেন্সি সব তিনটা সেম, কিন্তু এখানে হচ্ছে পার্থক্যটা হচ্ছে কস্টিং হচ্ছে কি পরিমাণ টাকা আমার খরচ হয়েছে, দ্যাট মিন্স আইডেন্টিফিকেশন অফ দ্য কস্ট, আইডেন্টিফিকেশন অফ দ্য কস্ট, এটা হচ্ছে তোমার কস্টিং। আর কস্ট অ্যাকাউন্টিং এ এখানে 4টা কাজ করা হয়, যে 4টা কাজ সেটা হচ্ছে তোমার কি কি বলা হচ্ছে কি, স্পেশালিস্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাকাউন্টিং হুইচ ইনভলভস দ্য ক্লাসিফিকেশন, অ্যাকুমুলেশন, অ্যাসাইনমেন্ট এন্ড কন্ট্রোল অফ কস্ট। এই 4টা কাজ যখন হবে তখন সেটাকে বলা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। ওকে, এই 4টা কাজের সমন্বয় হচ্ছে তোমার কি কস্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ তোমার কি কি, ক্লাসিফিকেশন দ্যাট মিন্স লেজার, অ্যাকুমুলেশন দ্যাট মিন্স তোমার সামারাইজেশন যেটা আমরা বলেছিলাম অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে, অ্যাসাইনমেন্ট এন্ড দ্য কন্ট্রোল অফ কস্ট। এই 4টা কাজের সমন্বয় হচ্ছে তোমার কস্ট অ্যাকাউন্টিংটা। আর কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে কস্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং যখন তোমার কি করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কাজে পরিণত করা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে, দ্যাটস ওয়ান ইজ দ্য কস্ট অ্যাকাউন্টেন্সি, দ্যাটস ওয়ান ইজ দ্য কস্ট অ্যাকাউন্টেন্সি। ওকে, এখানে কস্টিং এর ক্ষেত্রে দেখো তোমাকে আমরা কি বলছিলাম, দিস দ্য অনলি দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য কস্ট, অনলি দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য কস্ট। ওকে, এখানে তো মেইন অবজেক্ট আছে যেটাকে বলা হচ্ছে দ্য মেইন অবজেক্ট অফ কস্টিং ইজ দ্য অ্যানালাইসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল রেকর্ডস, অ্যানালাইসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল রেকর্ডস so as to subdivide expenditure and to allocate it carefully to selected cost center। অর্থাৎ বলা হচ্ছে তোমার কস্টের উৎপত্তিটা কোথায়, কস্ট সেন্টার কোথায়, ডিপার্টমেন্ট ওয়াইজ কস্ট কতটুকু হবে, এবং এটার প্রসেসেস এবং বিভিন্ন লেআউটে কত পরিমাণ তোমার কস্ট হবে। মোট কথা হচ্ছে কস্টের আইডেন্টিফিকেশনটা, মোট কত টাকা খরচ হয়েছে সেটা বের করে নেওয়া। আর কস্ট অ্যাকাউন্টিং এর 4টা কাজ করা হয়, একটা কি ক্লাসিফিকেশন, সামারাইজেশন এন্ড অ্যাসাইনমেন্ট এন্ড কন্ট্রোল অফ কস্ট। দেখো এগুলা
একটার সাথে আরেকটার পার্থক্যটা এখানে মেনটেন করছে। কস্টিং এর সাথে কস্ট অ্যাকাউন্টিং, ওকে, এন্ড লাস্ট ওয়ান ইজ দ্য কস্ট অ্যাকাউন্টেন্সি। দ্যাট মিনস এই দুটোটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্সি, যেটা অ্যাপ্লিকেশন অফ কস্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। এই দুটোটার মেথডস এবং টেকনিক্স, এই দুটোটার যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার কি কস্ট অ্যাকাউন্টেন্সি। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, তাহলে এটাতে যাচ্ছি না আমি। তাহলে আজকে এতটুকু থাক, আর একটু পড়াবো। না ম্যাম, না। আহ, আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে ফার্স্ট, তাহলে তাহলে এটা একটু তোমরা এমনি বাসায় দেখে নিও, হ্যাঁ, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা। আর এরপরে আর দুটো টপিকস আছে, এগুলো একটু দেখিও। আমি ইনশাল্লাহ নেক্সট ডেতে দেরি করবো না। আসলে বিভিন্ন প্রবলেম থাকে, দেখ হঠাৎ করে দেরি হয়ে যায়। যা হোক, তাহলে আমাদের ইয়ে হয়েছে কতটুকু পর্যন্ত, কস্ট অ্যাকাউন্টেন্সি পর্যন্ত, তাই না? তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কি করবো, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ডিসকাস করবো। এরপরে এই ইয়েটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কারা কারা তোমাদের আইডি গুলাকে আমাকে একটু বলবা, কারণ আমার কাছে এটা নাই, আজকে এটা নেওয়া হয় নাই। ম্যাম 0302124 একটু ওয়েট করো। ম্যাম আমরা চ্যাট ম্যাম বক্সে আমরা লিখে দিই। চ্যাটে